নির্বাচন কমিশনকে প্রভাবমুক্ত রাখতে এবং ইলেকট্রনিক ই-ভোটিং সিস্টেম চালু করে সৎ ও যোগ্যতার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন নির্বাচন বিশ্লেষকরা। এছাড়াও নির্বাচনী বিধিবিধানের আইন সংস্কার ও পরিবর্তন এবং ইলেকশন ট্রাইব্যুনাল গঠনের দাবি তোলেন তারা। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে উঠে আসে এসব মতামত। বিস্তারিত আবু সাইদুর রিপোর্টে। নতুন নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। নিরপেক্ষতা প্রদর্শন করলেই সব দলের জন্য সমতল ক্ষেত্র সৃষ্টি হবে এবং সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে, বিশেষত জাতীয় নির্বাচনে, এবং যার ফলে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। বৈঠকে আলোচকরা তুলে ধরেন নির্বাচন কমিশন নিয়ে তাদের অভিজ্ঞতা ও পরামর্শ। জনগণের মনে আস্থার সৃষ্টি হতে হবে যে না, এই লোকগুলি কোনো আপনার দলবাজি করছে না, এরা যেটা উচিত সেইভাবে কাজ করে যাচ্ছে, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। তাদের সামনে চ্যালেঞ্জগুলো রয়েছে, তাদের তার বোঝা উচিত, বুঝলে তার সেভাবে পদক্ষেপ নিতে পারবে, সেভাবে তাদের কার্যক্রম তার নির্ধারণ করবে এবং কাজ চালিয়ে যাবে। এটা আমরা চাই। নির্বাচন কমিশন দায়িত্ব থাকলেই তারা একা করতে পারবে না, এটা সমষ্টিগতভাবে সারা জাতিকে তাদের পিছনে দাঁড়াতে হবে, তাদের হাতকে শক্তিশালী করতে হবে। সব দোষ নির্বাচন কমিশনের ঘাড়ে চাপিয়ে দিয়ে আর সবাই সাধু সেজে বসে থাকলে সেটা হবে না। যারা ওই সময় ক্ষমতায় থাকবেন তাদের একটা নৈতিক দায়িত্ব আছে, বিচার বিভাগের একটা নৈতিক দায়িত্ব আছে। এছাড়াও ইলেকশন ট্রাইব্যুনাল গঠন সহ আইন সংস্কারের দাবিও জানান নির্বাচন বিশ্লেষকরা। স্টেক হোল্ডারদের সাথে কথা বলে প্রত্যেকটি আইনের সংশোধনের প্রয়োজন রয়েছে। আমাদের দেশে কোনো ধরনের ইলেকশন ডিসপিউট 5 বছর 10 বছরের আগে শেষ হয় না, এবং সেজন্য আমার রেকমেন্ডেশন ছিল বা থাকবে যে আমরা ইলেকশন ট্রাইব্যুনাল আলাদাভাবে গঠন করা যায় কিনা। তবে আলোচনা সমালোচনা যাই হোক না কেন, আগামী সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তারা। বক্তব্য যে সঠিক নয় তা প্রমাণ করবেন, তারা প্রমাণ করবেন যে তারা যোগ্য, তারা দেশপ্রেমিক এবং তারা সততার সাথে দক্ষতার সাথে নির্বাচন পরিচালনা করতে পারবেন। আবু সেদপু, মাই টিভি, ঢাকা। রাজধানীতে ফ্লাইওভার, রাস্তা সংস্কার ও রাস্তার উন্নয়ন সহ চলছে নানা ধরনের নির্মাণ কাজ। এসব কাজে ব্যবহৃত সিমেন্ট ও বালি বাতাসে মিশে সৃষ্টি হচ্ছে বায়ু দূষণ, আর ধুলাবালির কারণে মানুষ আক্রান্ত হচ্ছে নানা রোগে। বিশেষজ্ঞরা পরামর্শ দিলেন নির্মাণ কাজ চালানোর ক্ষেত্রে কিছু নিয়ম নীতি মেনে চলার। আরো জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। বছর জুড়ে রাজধানীর রাস্তায় ধুলাবালি থাকে নির্মাণ কাজের জন্য। এতে দুর্ভোগের শিকার হন স্কুল কলেজের শিক্ষার্থী সহ নানা বয়সী মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহান পথচারীরা। ধুলাবালি খালা বুকের ভিতরে শিলিশা ধরে দেয় না, কাশ ওঠে, রাতে ঘুমানোর সময় বুক জম ধরে দেয়। ডাক্তার বলছে মাস্ক ইউজ করতে। বাচ্চাদের তো সমস্যা লেগেই আছে, বলতে গেলে অসুখ ছাড়ছেই না। মাস্ক ছাড়া অনেকে চলতে পারে না, তবুও কষ্ট করে যাওয়া লাগে। আমার অনেক ফ্রেন্ড অসুস্থ হয়ে গেছে, আমারও স্কিন প্রবলেম শুরু হয়েছে। রাস্তায় ধুলার জন্য আশেপাশের অনেক ব্যবসা প্রতিষ্ঠানে দেখা দিয়েছে মন্দা। শপিং মলগুলোতেও কমেছে বেচাকেনা। মানুষের ওষুধ নিতে আসে না, বেচাকেনা কম। 7 দিনের ভিতরে এভরিথিং উইল বি সলভ। টিল নাও এখন এটা হয়নি। বাতাসে উঠতে থাকা ধুলায় চর্মরোগ ও শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হওয়ার কথা জানান চিকিৎসকরা। সিলিকন একটা অত্যন্ত পটেন্ট অ্যালার্জেন, যেখানেই লাগে সেখানে চুলকানো হতে পারে। এই ধুলাবালির সঙ্গে থাকে বর্জ্য, মাস্ক পরানো চলাফেরা করেন। সিটি কর্পোরেশন সহ সবার প্রচেষ্টায় ধুলাবালি মুক্ত নির্মাণ কাজ পরিচালনা সম্ভব বলে মনে করেন পরিবেশবিদ সৈয়দা রেজওয়ানা হাসান। নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে সিটি কর্পোরেশন এবং তাদের পরিচ্ছন্নতা কর্মীরা, এবং একই সাথে পৌর এলাকায় যে পৌরসভাগুলো আছে তারা। এক হচ্ছে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, 2 হচ্ছে নির্মাণ কাজ এবং মেরামত কাজ আর সংস্কারের কাজগুলোর একটা কোঅর্ডিনেশন করা। পানির সদ্ব্যবহারের মাধ্যমে এবং পরিমাণ মতো ব্যবহারের মাধ্যমে কিন্তু এই ধুলাটাকে আসলে নিয়ন্ত্রণে এনে রাখা সম্ভব। সারা বছর জুড়ে রাজধানীর এই রাস্তাগুলো ধুলাবালি যুক্ত থাকে রাস্তা নির্মাণ কাজের জন্য। আর এই নির্মাণ কাজে ধুলাবালি মানুষের জীবন ব্যাহত করছে যাত্রাপথে। নগরবাসীর একটাই প্রশ্ন, কবে ধুলাবালি মুক্ত হবে আমাদের এই শহর? কাজী শারমিন ইসলাম মেধা, মাই টিভি, ঢাকা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে রাজুকের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন।
সকালে বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ১,১৮,৭,৫৬১ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৮৭,৪৪০ টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। দুদকের উপসহকারী পরিচালক সাইদুজ্জামান বাদী হয়ে রমনা থানায় গত ২৩ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করেন। এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষক সহ ৮ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ডিএমপি জানায়, সম্প্রতি এসএসসি পরীক্ষার কয়েকটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এরপর গোয়েন্দা তৎপরতা শুরু করে ঢাকা মহানগর ডিবি পুলিশ। এরই অংশ হিসেবে রাতে কয়েকটি জেলায় অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিং এর মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। বিজিএমইএ ভবন ভাঙার আপিল বিভাগের রায়ের রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে আগামী রোববার নির্ধারণ করা হয়েছে। সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ এই দিন ধার্য করেন। এর আগে ২০১১ সালে হাইকোর্ট ভবনটি ভাঙার নির্দেশ দেয়। গত বছরের ২ জুন স্বপ্রণোদিত হয়ে ভবনটি ৯০ দিনের মধ্যে ভেঙে ফেলতে হাইকোর্টে দেয়া রায় বহাল রাখেন আপিল বিভাগ। গত বছরের ৮ নভেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর বিজিএমইএ এর পক্ষ থেকে রিভিউ আবেদন করা হয়। সেখানে আপিল বিভাগের রায় স্থগিত করে বহুতল ভবনটি ভেঙে ফেলার জন্য ৩ বছরের সময় চাওয়া হয়। দারিদ্র্য নিরসন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের মতো নারীর প্রতি সহিংসতা দমনে সরকার কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ট্রেড ইউনিয়ন সহ সকল ক্ষেত্রে ১/৩ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বাস্তবতা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি কথা জানান। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মানসিকতা পরিবর্তন না হলে সমাজের সব ক্ষেত্রে নারীর অধিকার প্রতিষ্ঠা আলোর মুখ দেখবে না বলেও মন্তব্য করেন নারী নেত্রীরা। আমাদের শেখ হাসিনার সরকার দুটো ব্যাপারে শূন্য সহিষ্ণু নীতি কড়াভাবে গ্রহণ করছি। জঙ্গি দমনে, দারিদ্র্য উচ্ছেদে, লিঙ্গ বৈষম্য দূর করতে শূন্য সহিষ্ণু নীতি বা কোনো ছাড় দেওয়ার নীতি অবশ্যই গ্রহণ করতে হবে। বগুড়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে জেএমবির উত্তরাঞ্চল সামরিক প্রধান আমিজুল ইসলাম নিহত হয়েছে। বগুড়ার পুলিশ সুপার জানান, জেলার শেরপুরের ভবানীপুর জামনগর এলাকায় একটি বাড়িতে কয়েকজন জেএমবি সদস্য গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে জেএমবির অন্য সদস্যরা পালিয়ে গেলে আমিজুলকে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্র ও গুলি সহ আটক করা হয়। পরে তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়। এদিকে সুন্দরবনের শরণখোলায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু শামসু বাহিনীর সদস্য বেল্লাল মীর নিহত হয়েছে। সকালে 10:30টার দিকে এই ঘটনা ঘটে। র্যাব ৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সুন্দরবন রেঞ্জের সুখপাড়ার চর এলাকায় অভিযান চালায় র্যাব। তাদের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি চালালে র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় বন্দুকযুদ্ধে বেল্লাল নিহত হয়। পরে অন্য বনদস্যুরা পালিয়ে গেলে বেল্লালের মরদেহ উদ্ধার করে র্যাব। গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে কেন্দ্রীয়ভাবে 2 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপির কয়েকশো নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তারা গ্যাসের অহেতুক মূল্য বৃদ্ধিকে সরকারের উদাসীনতা বলে মন্তব্য করেন। এছাড়াও সরকারের নানা কর্মকাণ্ড তুলে ধরে সমালোচনামূলক বক্তব্য প্রদান করেন নেতাকর্মীরা। এবার অগ্নিঝরা মার্চ।